রোহন সেন একজন শহুরে যুবক, পেশায় ফটোগ্রাফার। তার নেশা হল বাংলার হারিয়ে যাওয়া শিল্প ও সংস্কৃতিকে ক্যামেরাবন্দি করা। শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার ধুলোমাখা পথে ঘুরে বেড়াতেই সে আনন্দ পায়। একদিন পুরনো এক বইয়ের পাতায় সে নকশি গোদানার কথা পড়ল। এটা সাধারণ উল্কি বা ট্যাটু নয়। কথিত আছে এই গোদানা নাকি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারত, এমনকি এর সঙ্গে জড়িয়েছিল নানা অলৌকিক বিশ্বাস। বইটাতে একটা জায়গার নাম ছিল আঁধারপুর। নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে। বলা হয় ওই গ্রামেই নাকি নকশি গোদানার শেষ শিল্পী বাস করেন। রোহনের মাথায় ভূত চেপে বসল। তাকে আঁধারপুর যেতেই হবে। এই হারিয়ে যাওয়া শিল্পকে সে ক্যামেরাবন্দি করবেই। বন্ধুবান্ধব, বাড়ির লোক সবাই বারণ করল। ওই নামে কোনো গ্রাম আছে করেও তো শুনিনি, ওর বন্ধু সুমন বলেছিল। আর নামটা শুনেছিস, আঁধারপুর, নির্ঘাত কোনো ভয়ঙ্কর জায়গা। রোহন হাসল। ভয়ে পেলে কি আর নতুন কিছু আবিষ্কার করা যায়? তোরা সব শহুরে ভিতুর ডিম। যাত্রাটা সহজ ছিল না। বাস, ট্রেন, তারপর নৌকো। শেষে এক হাঁটু কাঁদা ভেঙে পৌঁছতে হলো সেই গ্রামে। গ্রামটা যেন সভ্যতার আলো থেকে শত শত বছর পিছিয়ে। চারপাশে ঘন জঙ্গল, স্যাঁতসেঁতে পরিবেশ আর পচা পাতার গন্ধ। গ্রামে বিদ্যুৎ নেই। টিমটিমে হ্যারিকেনের আলোয় মানুষের মুখগুলো কেমন যেন ছায়ার মতো দেখায়। রোহন গ্রামের মোড়লের কাছে গিয়ে নকশি বুড়ির কথা জিজ্ঞাসা করল। নামটা শোনার সঙ্গে সঙ্গে মোড়লের হাসিখুশি মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কেন বাপু ওই সর্বনাশীর খোঁজ করছ? ও মানুষ নয়, ডাইনি। ওর কাছে যে যায় সে আর ফেরে না। গ্রামের অন্যরাও একই কথা বলল। তারা ইশারায় গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারের একটা ভাঙা কুড়েঘর দেখিয়ে দিল। বলল, ওইখানে থাকে সে, একা। দিনের বেলাতেও শেয়াল ডাকে ওই বাড়ির চারপাশে, সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না। জেদ রোহনের আরও বেড়ে গেল। সে ভাবল গ্রামের লোকগুলো কুসংস্কারে ডুবে আছে, একজন শিল্পীকে ডাইনি বানিয়ে রেখেছে। সে ঠিক করল কাল সকালেই সে নকশিবুড়ির কাছে যাবে। পরদিন সকালে রোহন ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। কুড়েঘরের কাছাকাছি যেতেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত ও শিরধারা দিয়ে বয়ে গেল। বাড়িটার চারপাশে কোনো গাছপালা নেই, সব যেন মোড়ে কাঠরে আছে। ঘরের চাল ফুটো, দেয়াল ভাঙা। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক ফ্যাঁসফ্যাঁসে গলার স্বর ভেসে এলো, কে? রোহন নিজের পরিচয় দিয়ে ভেতরে যাবার অনুমতি চাইল। দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। ভেতরে কুতকুতে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। বয়সের ভারে শরীর ঝুঁকে পড়েছে, চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে আছে। কিন্তু তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো। সারা মুখেও হাতে অজস্র গোদানা আঁকা। সাপ, বিছে, মাছ, লতাপাতা, দেখতে যেমন অদ্ভুত তেমনই ভয়ঙ্কর। ইনি নকশিবুড়ি। রোহন তার আসার উদ্দেশ্য জানাল। সে এই শিল্প নিয়ে কাজ করতে চায়, ছবি তুলতে চায়, আর সম্ভব হলে নিজের হাতে একটা গোদানা আঁকাতে চায়। বুড়ি কিছুক্ষণ রোহনের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, তারপর একটা বিচিত্র হাসি হেসে বলল, শখ করে মরণকে ডাকতে এসেছিস ছোকরা। এই গোদানা সাধারণ কালি দিয়ে আঁকা হয় না, এর সঙ্গে রক্ত মেশাতে হয়, আর মেশাতে হয় আত্মার ছায়া। একবার শরীরে বসলে এ আর ছাড়ে না। রোহন এসব কথাকে বুড়ির কাগলামি ভেবে উড়িয়ে দিল। সে বলল, আমি শুধু একটা ছোট নকশা চাই, আমার বাহুতে। সবচেয়ে সুন্দর যে নকশাটা আপনি জানেন। বুড়ি রাজি হল। সে রোহনকে একটা মাটির পাত্রে রাখা নকশার বই দেখতে দিল। অদ্ভুত সব নকশা। তার মধ্যে একটা রোহনের চোখ আটকে গেল, একটা শোল মাছের নকশা। মাছটা জীবন্ত মনে হচ্ছে, যেন এক্ষুনি লাফিয়ে উঠবে। বুড়ি বলল, ভালো জিনিস পছন্দ করেছিস। এই মাছ জলের গভীরে থাকে, অন্ধকারের সঙ্গী। তোর শরীরেও সে অন্ধকারকে নিয়ে আসবে। রোহন হাসল, আমার কোনো ভয় নেই। কাজ শুরু হলো। বুড়ি একটা ধারালো ধাতব্য ছুঁচ আগুনে পুড়িয়ে নিল। তারপর একটা বাটিতে কী সব লতাপাতার রসের সঙ্গে নিজের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত মেশাল। সেই কালিতে ছুঁচ ডুবিয়ে সে রোহনের বাহুতে গোদানা আঁকতে শুরু করল। প্রতিটা ফোঁড় যেন রোহনের চামড়া নয়, আত্মাকে ফোড়োফোড় করে দিচ্ছিল। তীব্র যন্ত্রণায় সে চোখ বন্ধ করে ফেলল। মনে হচ্ছিল শুধু ছুঁচ নয়, আরও কিছু যেন তার চামড়ার নিচে ঢুকে যাচ্ছে, ঠান্ডা, পিচ্ছিল। ঘণ্টাখানেক পর কাজ শেষ হলো।
রোহন আয়নায় দেখল তার বাহুতে একটা নিখুঁত শোল মাছ, কালো ছেইমের আঁকা, কিন্তু মাছটার চোখ দুটো টকটকে লাল, যেন দুটো রক্তের ফোঁটা। দেখতে যেমন সুন্দর তেমনি অস্বস্তিকর। বুড়ি তার পারিশ্রমিক নিল না, শুধু বলল, এর দাম তুই পরে দিবি, তোর অজান্তেই দিবি। রোহন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। অদ্ভুত এক ভয়ের অনুভূতি নিয়ে সে গ্রাম ছাড়ল। শহরে ফিরে আসার পর প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। রোহন বন্ধুদের তার নতুন ট্যাটু দেখালো, সবাই খুব প্রশংসা করল। ওর তোলা ছবিগুলো দারুণ হয়েছিল। কিন্তু দিন 7 পর থেকে সমস্যা শুরু হলো। প্রথমে শুরু হলো চুলকানি। সাধারণ চুলকানি নয়, মনে হতো চামড়ার ভেতর থেকে কিছু একটা কিলবিল করে উঠছে। রোহন ভাবল হয়তো ইনফেকশন হয়েছে, কিন্তু ডাক্তার দেখিয়েও লাভ হলো না। মলম, ওষুধ কিছুতেই কাজ হলো না। এরপর শুরু হলো দুঃস্বপ্ন। প্রতি রাতে সে স্বপ্ন দেখত সে একটা গভীর অন্ধকার নদীর তলায় ডুবে যাচ্ছে, দমবন্ধ হয়ে আসছে, আর একটা বিশাল শোল মাছ তার চারপাশে ঘুরপাক খাচ্ছে। মাছটার চোখ দুটো তার দিকেই তাকিয়ে আছে। ঘুম ভাঙার পর রোহন দেখত সে ভয়ে আতঙ্কে ঘেমে একাকার। একদিন বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে রোহন দেখল, যা দেখে তার রক্ত জল হয়ে গেল। তার বাহুর গোদানাটা নড়ছে। হ্যাঁ, সে স্পষ্ট দেখল মাছটার লেজটা হালকা কেঁপে উঠল, যেন জীবন্ত একটা মাছ তার চামড়ার নিচে সাঁতার কাটার চেষ্টা করছে। রোহন নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু পরের দিন স্নান করার সময় সে স্পষ্ট অনুভব করল তার বাহুর ওপর পিচ্ছিল কিছু একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। ভয় এবার রোহনের মনে জাঁকিয়ে বসল। সে বুঝতে পারল গ্রামের লোকগুলো বা নকশি বুড়ি কেউই মিথ্যে বলেনি। এ কোনো সাধারণ গোদানা নয়, এ এক জীবন্ত অভিশাপ। রোহনের শরীর দিন দিন খারাপ হতে লাগল। সে ঠিকমতো খেতে পারত না, ঘুমোতে পারত না। সব সময় মনে হতো ওই মাছটা তার রক্ত, তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। গোদানাটা আগের থেকে অনেক বেশি কালো আর চকচকে হয়ে উঠেছিল। আর রোহন শুকিয়ে যাচ্ছিল। তার চোখের নিচে কালি পড়ে গেছিল, গাল ভেঙে গেছিল। একদিন রাতে ঘটল চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনাটা। রোহন বিছানায় শুয়েছিল, হঠাৎ বাহুতে তীব্র যন্ত্রণা অনুভব করল। সে দেখল গোদানার মাছটা শুধু নড়ছে না, ওটা আস্তে আস্তে চামড়া ভেদ করে বেরিয়ে আসার চেষ্টা করছে। মাছটার মুখটা সামান্য ফাঁক হয়ে আছে, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। রোহনেরই রক্ত। সেই রাতে রোহন ভয় চিৎকার করে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর রোহন সিদ্ধান্ত নিল তাকে আবার আঁধারপুরে ফিরতে হবে। ওই ডাইনি বুড়ি এই অভিশাপ দিয়েছে, সেই হয়তো এর থেকে মুক্তির পথ বলতে পারবে। দ্বিতীয়বার আঁধারপুরে যাওয়াটা ছিল আরও কঠিন। রোহন তখন শারীরিকভাবে খুব দুর্বল, কিন্তু বাঁচার তাগিদে সে সব কষ্ট সহ্য করল। গ্রামে পৌঁছে সে দেখল গ্রামটা আরও বেশি ভৌতিক হয়ে গেছে। সে সোজা নকশি বুড়ির কুঁড়েঘরের দিকে দৌড়াল। বুড়ি যেন তারই অপেক্ষায় বসেছিল। রোহনকে দেখে সে সেই বিচিত্র হাসিটা হাসল, বলল, ফিরে এলি তাহলে? বলেছিলাম না এর দাম তোকে দিতে হবে? রোহন বুড়ির পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, আমায় বাঁচান বুড়িমা, আমি মরে যাচ্ছি, এই জিনিসটা আমার শরীর থেকে বের করে দিন। বুড়ি বলল, এ হল জলপিশাচের আত্মা। তোর রক্ত আর আত্মা খেয়ে সে পুরোপুরি জীবন্ত হবে। তারপর তোর শরীরটা দখল করে সে আবার জলের জগতে ফিরে যাবে। একে শরীর থেকে বের করার একটাই উপায় আছে। কি উপায়? রোহন মরিয়া হয়ে জিজ্ঞাসা করল। তোকে এর জন্য আরেকটা শরীর জোগাড় করে দিতে হবে, একটা তাজা নতুন শরীর। এই গোদানা আমি তোর শরীর থেকে ওই নতুন শরীরে চালান করে দেব, কিন্তু মনে রাখিস, যার শরীরে এটা যাবে তার পরিণতিও তোর মতোই হবে। কথাটা শুনে রোহনের মাথা ঘুরে গেল। তার মানে বাঁচার জন্য তাকে আরেকজন নিরপরাধ মানুষকে বলি দিতে হবে? সে এটা কিছুতেই পারবে না। সে বুড়িকে জিজ্ঞাসা করল, আর কোনো উপায় নেই? বুড়ি মাথা নাড়ল। না, হয় তুই মর, নয়তো অন্য কাউকে মারার ব্যবস্থা কর। তোর হাতে সময় খুব কম, পরের অমাবস্যার রাতেই এই পিশাচ তোর শরীরটা পুরোপুরি দখল করে নেবে। রোহন হতাশ হয়ে ফিরে এলো। তার হাতে আর মাত্র 2 দিন। সে কি করবে? একজন নিরপরাধ মানুষের জীবন সে কিভাবে কেড়ে নেবে? কিন্তু সে মরতেও চায় না। এই দ্বন্দ্বে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। অমাবস্যার রাত চলে এলো। রাত যত গভীর হচ্ছে, রোহনের বাহুর যন্ত্রণা
তত বাড়ছে। গোদানাটা এখন প্রায় অর্ধেক চামড়ার বাইরে বেরিয়ে এসেছে। মাছটার চোখ দুটো যেন অশুভ আনন্দে জ্বলজ্বল করছে। রোহন বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে পাগলের মতো দৌড়ে আবার নকশি বুড়ির কুঁড়ে ঘরে গেল। বুড়ি তখন ঘরের মাঝে একটা ভয়ঙ্কর পূজায় বসেছে। শায়দ সে জলপিশাচকে আবাহন করছিল। রোহনকে দেখে সে অবাক হল। কাউকে জোগাড় করতে পারলি না? তাহলে মরার জন্য প্রস্তুত হ। রোহন হাঁপাতে হাঁপাতে বলল, আমি নতুন শরীর নিয়ে এসেছি। বুড়ির লোভী চোখ দুটো জ্বলে উঠল। কই, কে সে? রোহন এগিয়ে গেল বুড়ির দিকে। তারপর এক ঝটকায় বুড়ির শীর্ণ শুকনো হাতটা চেপে ধরল। চিৎকার করে বলল, এই যে সেই নতুন শরীর, যে এই অভিশাপ তৈরি করেছে, অভিশাপ তারই শরীরে ফিরে যাক। বুড়ি কিছু বোঝার আগেই রোহন তার সমস্ত শক্তি দিয়ে বুড়ির হাতটা নিজের বাহুর গোদানার উপর চেপে ধরল। তারপর চোখ বন্ধ করে মনে মনে সেই জলপিশাচকে ডাকতে লাগল। সে বলতে লাগল, তোর আসল মৌলি তো তোকে ডাকছে, ফিরে যা, ওর শরীরে ফিরে যা। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। রোহনের বাহুর মাছটা যেন একটা জীবন্ত জোঁকের মতো তার চামড়া ছেড়ে দিয়ে নকশি বুড়ির হাতে সেটে যেতে লাগল। বুড়ি যন্ত্রণায় আর আতঙ্কে বিকট চিৎকার করতে লাগল। সে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রোহনের তখন বাঁচার লড়াইয়ে মরিয়া শক্তি। না, এ হতে পারে না, আমার নিজের সৃষ্টি আমাকেই খাবে, বুড়ি আর্তনাদ করে উঠল। কিছুক্ষণের মধ্যে পুরো গোদানাটা রোহনের শরীর থেকে উঠে গিয়ে বুড়ির হাতে বসে গেল। সঙ্গে সঙ্গে বুড়ির শরীরটা অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করল। তার চোখ উল্টে গেল, মুখ দিয়ে গ্যাজলা বেরোতে লাগল। রোহন দেখল বুড়ির শরীরের সমস্ত গোদানাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হাজার হাজার সাপ, বিচ্ছে, মাছ তার চামড়ার নিচে কিলবিল করছে। বুড়ির শরীরটা ফুলে ফেপে ঢোল হয়ে গেল এবং শেষে একটা বিকট শব্দ করে ফেটে গেল। সারা ঘরে ছড়িয়ে পড়ল চাপ চাপ কালো রক্ত আর মাংসের টুকরো। রোহন সেই বিভৎস দৃশ্য দেখে আর এক মুহূর্ত দাঁড়াল না। সে পাগলের মতো গ্রাম থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল। সে দৌড়াচ্ছে, আর তার পিছনে আধারপুর গ্রামটা যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। রোহন শহরে ফিরে এসেছিল, কিন্তু সে আর আগের রোহন নেই। তার বাহুতে গোদানার জায়গায় একটা গভীর ক্ষতচিহ্ন রয়ে গেছে, যা তাকে প্রতি মুহূর্ত সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। সে আর কখনো ক্যামেরা হাতে নেয় না। কোনো অজানা অচেনা জায়গায় যাওয়ার কথা শুনলেই তার আত্মা কেঁপে ওঠে। মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মধ্যে তার মনে হয় চামড়ার নিচে কিছু একটা যেন কিলবিল করে উঠল। সে চমকে জেগে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষতচিহ্নটা দেখে, না, কিছু নেই। কিন্তু ভয়টা রয়ে গেছে, আর হয়তো সারা জীবন থাকবে। কারণ সে জানে কিছু অভিশাপ শরীর থেকে চলে গেলেও তার ছায়া আত্মা থেকে কখনো মোছে না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।